नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। দীপেন বাবু, কালকে আধ্যাত্মিক রূপ সম্পর্কে আর কোনো ইয়া পেয়েছেন, ক্লু পেয়েছেন কোনো কিছু? মঙ্গলক মঙ্গলক বুঝি নাই। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, আমি দেখতে পারিনি। ঠিক আছে, আমি দেখছি, তারপরে এবং জিজ্ঞাসা করছি গুরুবান্ধবদের কাছ থেকে। এটা আমরা ওই আধ্যাত্মিক যেভাবে চিন্তা করতেছি সেই ব্যাপারটা না, এটা জাস্ট নাম মাত্র, প্রজ্ঞপ্তি মাত্র। আধ্যাত্মিক বললে এখানে আরো বহু বিষয় এরকম আধ্যাত্মিকের ব্যাপার আছে, যেমন স্ত্রী রূপ বা পুরুষ রূপ, এগুলো যা যার আধ্যাত্মিকতার মধ্যেই প্রকাশিত নাকি না। তারপরে জীবিত ইন্দ্রিয়, এগুলো আমার আধ্যাত্মিকতার মধ্যেই সংযুক্ত, কিন্তু এই জীবিত ইন্দ্রিয়তা আবার চৈতসিক নামের অন্তর্গত। আবার এই জীবিত ইন্দ্রিয় কিন্তু ওই জীবিত রূপ। জীবিতের মধ্যে আজকে জীবন নাই। হ্যাঁ, জীবিতের মধ্যে তো জীবন নাই। জীবিত ইন্দ্রিয় এটার মধ্যে কি নাই? জীবন না, জীবিত ইন্দ্রিয়ের মধ্যে জীবন নাই। আপনি কেমনে বার করছেন? না, জীবিত অবস্থায় জীবিত ইন্দ্রিয়ের মধ্যে জীবন নাই। জীবিত ইন্দ্রিয় অন্যান্য চৈতসিকের সমন্বয়ে জীবন আছে বলে প্রতীয়মান হয়, কিন্তু নরমালি জীবিত ইন্দ্রিয়ের মধ্যে জীবন নাই। বেদনার মধ্যে কোনো অনুভূতি নাই। বেদনা আরো অন্যান্য চৈতসিক গুলো সংযুক্ত হয়ে ওই বেদনায় অনুভূতি তৈরি বা সৃষ্টি হয়, অনুভূতি নামক অবস্থা প্রাপ্ত হয়। পার্সোনালি ভাবে প্রত্যেকে এক একটা চৈতসিকের এরকম এক এক ভাবে আলাদা আলাদা ভাবে এদের ওরকম কোনো ভূমিকা পাওয়া যায় না, এটাকে বলা হয় অনাত্মা। আচ্ছা, যাই হোক, আমরা কালকে যেখান থেকে ছিলাম এখান থেকে আবার পড়ি। পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, বাকি সব বাহ্যিক, এগুলো তো পড়া হয়েছিল না সব? একটু একটু পরে যাব বলছিলাম যে, না? পঞ্চপ্রসাদ রূপ ও হৃদয় রূপ, এই 6টি বাস্তু রূপ।
এই 6টিকে বাস্তুরূপ, যেমন কালকে দীপেনবাবু বলছিল যে হৃদয় তো আমাদের ভিতরে অভ্যন্তরীণ, তো এগুলো ওই বাস্তুরূপের সঙ্গেই সংযুক্ত। বাস্তু হইলে এই 6টাকে আনা হয়। পঞ্চপ্রসাদ ও বিজ্ঞপ্তিদ্বয়, এই 7টি হচ্ছে যে দ্বার রূপ। ওগুলো বাস্তু, এটা দ্বার, দরজা, মানে উৎপন্ন করার জন্য বা প্রবেশ করার জন্য এগুলো দরজা। ওগুলো হচ্ছে যে বাস্তু, মানে প্রবেশ করে যেখানে যাবে, এটা দরজা, দরজা দিয়ে প্রবেশ করে ঘরে, ওটা হচ্ছে ঘর আর কি। এগুলো দরজা, ওই পঞ্চপ্রসাদ এবং হৃদয় বাস্তু, এগুলো হচ্ছে যে ঘর। পঞ্চপ্রসাদ ভাবদ্বয়, মানে স্ত্রী ভাব, পুরুষ ভাব এবং জীবিতেন্দ্রিয় 7, 8, এই 8টি হচ্ছে যে ইন্দ্রিয় রূপ। এই 8টি ইন্দ্রিয় রূপ, আর বাকি 20টি হচ্ছে যে অনিন্দ্রিয়। অমিতাভ বড়ুয়া এরকম আলাদা আলাদা করে ভাবে চার্ট বানাইতে বলছিলাম, বুঝছেন না? লিখে ফেলিয়েন। হ্যাঁ বান্দা, আমি ওই 4 পর্যন্ত করছি, আর গুলো করতে 4 পারিনি। পর্যন্ত করলে 4 পর্যন্ত পাঠিয়ে দিলে সবাই লিখে রেখে দিতে পারবে, অথবা সেভ করে রেখে দিতে পারবে, মানে ইয়া করার জন্য, পরবর্তীতে পড়ার সুবিধা হওয়ার জন্য। পঞ্চপ্রসাদ ও সপ্ত বিষয়, সপ্ত বিষয় তো আবার ভুলে গেলাম, তো এনের কাছে মনে ছিল। সপ্ত বিষয়, এই দ্বাদশ বান্দা, সপ্ত বিষয় হবে যে মহাভূত রূপ 4টি, 3টি, আর গত রূপ আছে না, রূপ, শব্দ, গন্ধ, রস, এই 7টা হচ্ছে যে সপ্ত বিষয়। আগে ওইভাবে পড়ছিলাম আর কি। স্থূল রূপ, সন্তিক রূপ, সপ্রতিগ রূপ, বাকি সূক্ষ্ম রূপ, দুর্রূপ, অপ্রতিগ রূপ, এই দ্বাদশটি স্থূল রূপ। পঞ্চপ্রসাদ ও সপ্ত বিষয়, এর সাথে 12 তো, হ্যাঁ বান্দা। তাইলে এই দ্বাদশটি স্থূল রূপ, স্থূল রূপ বলা হয় এদেরকে, সন্তিক রূপ বলা হয়, সপ্রতিগ রূপ বলা হয়, আর সূক্ষ্ম রূপ বলা হয়, দুর্রূপ বলা হয়, অপ্রতিগ রূপ বলা হয়। সপ্ত বিষয় আবার বলেন তো। সপ্ত বিষয় হচ্ছে যে মহাভূত রূপ 3টি, পৃথিবী ধাতু, ওই আপধাতু বর্জিত। তারপর গত রূপ হচ্ছে যে 4টি, রূপ, শব্দ, গন্ধ, রস, এই 7টি। তারপর প্রসাদ রূপ হচ্ছে যে 5টি। শিল্পী বড়ু এগুলো লিখে রাখেন, এগুলো মনে থাকবে না, নাইলে এগুলোকে একজনের জন্য ক্লাস আটকে থাকবে এরকম বিষয়গুলো না জানলে। সপ্ত বিষয়টা লিখে রাখেন। আর দীপেন বাবু এর ফাঁকে আপনি প্রাসাদ রূপ ও সপ্ত বিষয়, এই দ্বাদশটি কে কি বলে, এটা চ্যাটজিপিটিতে সার্চ করে দেখেন চ্যাটজিপিটি কি বলে। আচ্ছা, তারপর হচ্ছে যে 6 নম্বরে কর্মজ রূপ গৃহীত, কর্মজ রূপ গৃহীত বা উপাদিন্য রূপ। গৃহীত বা উপাদিন্য রূপ,
অবশিষ্টগুলি অগৃহীত অনুপাদিন্য। বান্তে উপাদিন্য রূপগুলো কোনগুলো বলবো? উপাদিন্য রূপ হচ্ছে যে আঠারো প্রকার কর্মজ রূপ আছে না? হ্যাঁ বান্তে। কর্মজ রূপ গৃহীত, কর্মজ রূপ গৃহীত বা উপাদিন্য রূপ। গৃহীত বলতে এখানে উপাদিন্য। উপাদিন্য মানে কি? উপাদান দ্বারা সংযুক্ত, সংগৃহীত বা ধরে রেখেছে উপাদানে। অবশিষ্ট অগৃহীত। আচ্ছা, আমি এটা বুঝতেছি না ভালো করে, হ্যাঁ, পরে আলোচনাতে গেলে কিছুটা ক্লিয়ার হতে পারে। সাত নম্বর হচ্ছে বর্ণায়তন দৃশ্যমান রূপ, বাকি সব অদৃশ্যমান রূপ। শুধুমাত্র বর্ণায়তন দৃশ্যমান রূপটাই হচ্ছে যে গৃহীত, হ্যাঁ না, দৃশ্যমান, আর বাকি সব অদৃশ্য। এগুলো কোনগুলোকে ধরবো বান্তে? বর্ণায়তন তো যেগুলোতে বর্ণ আছে, চারি মহাভূত, মানে যেগুলো দেখা যায় এরকম আর কি, দৃশ্যমান রূপ। ওই 28টার মধ্যে কোনটা কোনটা দেখা যায়, হ্যাঁ এগুলো আবার 28টা গণে আসতে হবে একটা একটা করে, যেহেতু এখানে ডাইরেক্টলি লেখা নাই। আর নিচে আলোচনাতে থাকবে। নিচে 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 আছে মনে হয়, নিচে থাকলে ওগুলো নোট তারপরে করা যাবে। চক্ষু, ছত্র, অস্পৃষ্টক, অসম্পৃক্ত, অসম্পৃক্ত, অসম্পৃক্ত রূপ, ঘ্রাণ, জিহ্বা, কায়, সম্পৃক্ত রূপ। চক্ষু, ছত্র অসম্পৃক্ত রূপ, চোখ এবং শব্দ এটা মানে হয় না, এটা সংযুক্ত হয় না, আরগুলো সম্পৃক্ত হয়। ঘ্রাণ এটা সরাসরি নাকের সঙ্গে এসে সংযুক্ত, মানে স্পর্শ হতে হয় সংঘর্ষণ আকারে। তা জিহ্বা সরাসরি জিহ্বাতে লাগতে হয়। তারপরে কায় সরাসরি কায়ে লাগতে হয়, এই জন্য সম্পৃক্ত রূপ। এবং এই পাঁচটিই গোচরগ্রাহী রূপ, এই পাঁচটাই চক্ষু, ছত্র রূপ, চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এই পাঁচটা হচ্ছে গোচরগ্রাহী রূপ, বাকিগুলি গোচর অগ্রাহী। 9 নম্বরে হচ্ছে যে বর্ণ, গন্ধ, রস, ওজ এবং চারি মহাভূত, এই 8টি অবিনিবার্য রূপ, অবশিষ্ট সব বিনিবার্য রূপ। আচ্ছা বান্তে, আমরা ওই এখানে এর আগে চ্যাপ্টারে এই যে জীবিত নবক পাইছিলাম, তো ওখানে ওই চারি মহাভূত রূপ 4টি, আর ওই অবিনিবার্য রূপ এখানে মানে 8টি। তো ওই আরেকটা জীবিত ইন্দ্রিয় শুদ্ধ নয়, জীবিত নবক, এগুলো না বান্তে? স্বর্গাদাটা পড়ে ফেলি।
এই প্রকারে জড়গুণ 28 প্রকারে। জ্ঞানীরা বিভাগ করে শরীরে বাহিরে, এই পর্যন্ত রূপ বিভাগ। আনতে হ্যাঁ, চ্যাট জিপিটি বলছে এগুলোকে তেমন একত্রে এরকম করে তো কোনো আলাদা করে নাম বলা হয় না, তবে এগুলো দিয়ে আলম্বন উৎপন্ন হয় এরকম বলছে আর কি। প্রশ্ন কি ছিল যে আমাদের? মানে ওই যে পঞ্চপ্রসাদ রূপ এবং সপ্ত বিষয় এগুলোকে একসাথে কি বলে? আমাদের প্রশ্ন হচ্ছে যে সপ্ত বিষয়টা মূলত এই সপ্ত বিষয় আলাদা করে বললে ও কোন সপ্ত বিষয় এটা বুঝতে পারবে না, এই জন্য বলতেছিলাম রূপ বিভাগের অভিধর্ম অর্থ সংগ্রহের রূপ বিভাগের সপ্ত বিষয় বলতে কি বুঝো, এভাবে জিজ্ঞেস করতে হবে। আবার সপ্ত বিষয় তো বলছে মানে ওই আমি তো না বলছে, ঠিক আছে, ইয়াই কি বলে দেখতাম চ্যাট জিপিটি। সপ্ত বিষয় না, সপ্ত বিষয় এর জায়গায় কি বলে সেটা বুঝতেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এখানে বলছে এই সাতটি হলো সেই বাহ্যিক বস্তু বা বিষয় যেগুলো ইন্দ্রিয় দ্বারা জ্ঞাত হয়, এদেরকে বিষয় বা জ্ঞান গ্রাহ্য রূপ বলা হয়। অর্থাৎ আমরা বিষয় তো পাচ্ছি যে 6টা, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম। আরেকটা এখানে বলছে ভবঙ্গ চেতনা, হ্যাঁ সেটা বলছে ভবঙ্গ চেতনায় অবলম্বিত রূপ, আলোক সঞ্চার ছাড়া অনুভবযোগ্য, এরকম বলছে। আবার বলেন তো। ভবঙ্গ চেতনায় অবলম্বিত রূপ, আলোক সঞ্চার ছাড়া অনুভবযোগ্য, এই কথাটা ব্র্যাকেটে লেখা আছে। আবার কি ছাড়া অনুভবযোগ্য? আলোক সঞ্চার ছাড়া মানে আলো ছাড়া। হ্যাঁ, বুঝছি। এই সপ্ত বিষয় অমিত বড়ুয়া সপ্ত বিষয়ের জায়গাতে এটা সুন্দর করে লেখেন। সপ্ত বিষয় হচ্ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম এবং যেটা ভবাঙ্গ থেকে আভ্যন্তরীণভাবে উৎপন্ন হয়, ওটাও মূলত ধর্মেরই বিষয়, তবে এটাকে আবার আরেক সাইড আলাদা করা হয়েছে আর কি। দিবেন বাবু, এটা আবার বলেন। অমিত বাবু একটু লিখে রাখবো। একটু করে দিবেন বাবু। গ্রুপে দিয়ে দিব সবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ এটা পরে লিখে রাখতে পারবে তারপরে। হ্যাঁ, ওই জ্ঞানীরা বিভাগ করে শরীর ও বাহিরে, তো শরীর এটা শরীরের ভিতরে বুঝলাম, বাইরেটা কি বাইরে কি অন্য মানুষের কাছে নাকি? অন্য মানুষ বলে কথা না, বাইরের সবগুলো, শুধু মানুষ অন্য বস্তু। হ্যাঁ, অন্য বস্তু, মানুষ তো অন্য বস্তু হতে পারে। হ্যাঁ, শিল্পী বড়ুয়া পড়েন রূপ সমুদ্র। রূপ সমুত্থান কর্ম, চিত্ত, ঋতু ও আহার, এই চারি বিষয় দ্বারা রূপের সমুত্থান অবস্থানান্তর হয়। এক, কর্ম সমুত্থান রূপ।
প্রতিসন্ধিক্ষণ হইতে ক্ষণে ক্ষণে কামলোকের ও রূপালোকের 25 প্রকার কুশলাকুশল কর্মজ রূপ উৎপন্ন করে। 2. চিত্ত সমুত্থান রূপ। অরূপ বিপাক ও দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত 75 প্রকার চিত্ত প্রথম ভবাঙ্গের প্রথম ক্ষণ হইতে উৎপত্তির ক্ষণে 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 চিত্তজ রূপ উৎপাদন করে। এখানে অপর্ণা জগন ঈশ্বরপদকেও দৃঢ় করে। ব্যবস্থাপন চিত্ত এবং কামবচর জগন ঈর্ষা বিজ্ঞপ্তিও উৎপাদন করে। 13 প্রকার সমনস্য জগন অসঞ্চিত্ত উৎপাদন করে। 3. ঋতু সমর্থন রূপ। শীতোষ্ণ নামধেয় তেজ ধাতু যখন স্থিতিকোণ প্রাপ্ত হয় তখন অবস্থান অনুসারে দেহস্থ বা বাহিক ঋতু সমর্থন রূপ উৎপাদন করে। 4. আহার সমর্থন রূপ। আহার যাহার অন্য নাম ওজন যখন পরিপাক হইয়া দেহের অঙ্গীভূত হইতে থাকে এবং যখন স্থিতি প্রাপ্ত হয় তখনই আহার সমর্থন রূপ উৎপাদন করিতে থাকে। তন্মধ্যে হৃদয় রূপ এবং ইন্দ্রিয় রূপ কর্মজ, বিজ্ঞপ্তিদ্বয় চিত্তজ, শব্দ চিত্তজ ও ঋতুজ। লঘুতাদিত্রয় ঋতু চিত্ত আহার সম্মত অবিনিবার্য রূপ এবং আকাশ ধাতু চারি কারণে উৎপন্ন হয়। লক্ষণ রূপ চতুষ্টয়। এই কারণ চতুষ্টয়ের কোনটি দ্বারা উৎপন্ন হয় না। এখান থেকে আস্তে আস্তে বুঝে গেলে আমরা অতীত ক্লাসেও যত কিছু সমাধান হয় নাই হয়তো এবার আরো কিছুটা আগের থেকে বাড়তি করে সমাধান হতে পারে, এবং আমরা এখন যে পড়ে আসছি ওখানেও যে বুঝি নাই এখানে মনোযোগ দিলে হয়তো কিছুটা বোঝা যাইতে পারে। প্রথম লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপ সমুত্থান। রূপ সমুত্থান বলতে আমরা কি বুঝি? রূপের সৃষ্টি না সমুত্থান। রূপের সৃষ্টি বা রূপের উৎপত্তি। রূপ বলতে আমরা কি জেনেছিলাম কালকে? জড়শক্তি বা রূপ। এটা একটা শক্তি হিসাবেই এখানে চিহ্নিত করা হয়েছে। রূপ তো বটেই, আবার এই রূপ জড়শক্তি। কর্ম, চিত্ত, ঋতু, আহার এই চারি বিষয় দ্বারা রূপের সমুত্থান হয়। এদূর পর্যন্ত সবাই বুঝছেন? আমরা 28 প্রকার রূপ দেখেছি, এখন 28 প্রকার রূপ পড়ে আসছি। 28 প্রকার রূপ সবগুলোই সমুত্থিত হয় কিভাবে? কর্ম, চিত্ত, ঋতু, আহার এই চারটি কারণে আমরা মানে 28 প্রকার রূপ উৎপন্ন হয়। এটা তো আমরা আগে থেকে জানি না? হ্যাঁ ম্যাম। বলেন, সবার জন্য বলে দেন। চারটি কারণ বলতে মানতে এখানে তো উল্লেখ করা আছে নিচে, কর্ম সমর্থন রূপ, তারপর চিত্ত সমর্থন রূপ কিভাবে হয়, তারপর ঋতু, আহার। আমরা যা
দেখি এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে তথা জগতে যত রূপ আছে সবগুলোই এই চারি অবস্থার কারণে, চারি বিষয়ের কারণেই উৎপন্ন হয়। কর্ম, চিত্ত, ঋতু, আহার, এটা মনে রাখতে হবে স্পেশালি। এছাড়া এগুলো কি উৎপন্ন করে দিচ্ছে, এই রূপগুলো উৎপন্ন হচ্ছে, উৎপন্ন করে দিচ্ছে, ওরকম কোনো ব্যাপার না। আবার এই কর্ম, চিত্ত, ঋতু, আহার গুলো কি? এরকম যদি কেউ প্রশ্ন করে তখন আহার 4 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে রূপাহার, আরো 3 প্রকার হচ্ছে যে নামাহার, তারপরে চিত্ত এবং কর্ম, বেদনা আহার, স্পর্শ আহার, বিজ্ঞান আহার, হ্যাঁ, তারপরে কবলকৃত আহার। তাহলে কর্ম দ্বারা কিভাবে সমর্থিত হয়? 1 নম্বরে দীপেন বাবু এটা বুঝে দেন 1 নম্বরটা। প্রতিসন্ধি ক্ষণ হইতে ক্ষণে ক্ষণে কামলোকের ও রূপলোকের 25 প্রকার কুশলাকুশল কর্ম কর্মজ রূপ উৎপন্ন করে। তো আমাদের যেটা রূপ, মানে আমাদেরটা হচ্ছে কামবচরের রূপ। কামবচরের যে কুশলাকুশল কর্ম রয়েছে সেগুলো দিয়ে আমাদের এই রূপটা উৎপন্ন হচ্ছে। আর রূপলোকের যে 25 প্রকার রূপলোক আছে সেগুলো সেভাবে ওই রূপলোকীয় কর্ম, মানে কর্মের কারণে যে প্রতিসন্ধি চিত্তটা উৎপন্ন হচ্ছে সেগুলো দিয়ে আমাদের রূপলোকের এই 25 প্রকার কর্মগুলো, এই রূপগুলো উৎপন্ন হচ্ছে, মানে কর্মের কারণে এই রূপটা উৎপন্ন হচ্ছে আর কি। পুতুল বাবু বুঝছেন? হ্যাঁ, অমিতাভ বলবেন সবার জন্য আরেকবার। মানে এখানে ওই কামলোকের ও রূপলোকের এখানে মানে ওখানে তো ওই আমরা 15টা রূপলোকের মধ্যে 15টা চিত্র গুলো বলবো না, 15টা এগুলো না, আমি শুধু কর্মসমুত্থানেরটা বুঝাইতে বলছি। আচ্ছা, এখানে প্রতিসন্ধি ক্ষণ হইতে ক্ষণে ক্ষণে কামলোকের, মানে আমরা যেটা পরে আছে আমাদের ছুটির পরে যেটা প্রতিসন্ধি হয়, এটা প্রতিসন্ধি ক্ষণ হইতে, মানে ক্ষণ হইতে ক্ষণে ক্ষণে কামলোকের মধ্যে আমরা যে চিত্রগুলো উৎপন্ন করি। আর রূপলোকের মধ্যে 25 প্রকার কুশল কর্মজ রূপ উৎপন্ন করে। এখানে রূপলোকের 25 প্রকার কুশল কর্মজ রূপ, এগুলো কিভাবে ইয়ে করবো? রূপলোকের না, কামলোকের ও রূপলোকের 25 প্রকার। হ্যাঁ, কুশলাকুশল। এখানে 25 প্রকার মানে কুশল কর্মজ রূপ, এগুলো মানে কোনগুলোকে ধরবো সেটা 12, ওদিকে 15, আর ওদিকে হচ্ছে যে 15 না, 8, হ্যাঁ 8 5
13 ঠিক আছে 25টা তো 22, 23, 24, 25টা হয়েছে। কোন 25টা বলেন সবার জন্য? এদিকে রূপলোকের মধ্যে 15টা। হ্যাঁ কি কি? রূপলোকের 8 মধ্যে আর রূপবচর কুশলের 5, এই 13টা। 13টা। তারপরে হচ্ছে যে অকুশল 12টা, এই 12 আর 13 25টা। 25। মানতে রূপলোকে কুশলের 8 প্রকার, ইয়াতে কুশলের 12 প্রকার, আর হচ্ছে গিয়ে রূপলোকের 5 প্রকার এরকম। হ্যাঁ রূপলোকের 5, রূপলোকের 5, তারপর ওই মহাকুশলের 8, 8 + 5 13, তারপর এখানে ওই অকুশলের 12। না বানতে? হ্যাঁ পাইছেন সবাই? বাদ এগুলো কি ওই কুশল কুশল চিত্রগুলো আছে না? হ্যাঁ কুশল অকুশল চিত্তগুলো। কুশল কুশল চিত্রগুলো কুশল কুশল কর্ম। হ্যাঁ মানতে এটা কর্মসমর্থনের রূপ, অর্থাৎ কর্ম থেকে উৎপন্ন হচ্ছে। এমনিতে চিত্ত এটা তো কর্ম, তাই না বানতে? চিত্তটাও কর্ম। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখানে শুধু কর্মসমর্থন বলতে বুঝতে হবে যে ওই 25 প্রকার চিত্তগুলোকেই কর্ম বলা হচ্ছে এখানে, বুঝছেন? কর্মসমর্থন রূপ। অরূপেরটাও ঠিক আছে। তারপরে এখানে আরো একটা বিষয় জটিলতা আছে, সেটা হচ্ছে যে অহেতুক দুইটা চিত্ত আছে না, সমনস্য সহগত সন্তিরণ চিত্ত, অপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, ওগুলো কিন্তু এই কর্মসমর্থন রূপ তৈরি করে। ওই জিনিসটা এখানে আসছে না ওইভাবে, এখানে শুধু এভাবেই বুঝতে হবে। ভান্তে ওইগুলো তো ভান্তে কর্মের মধ্যে প্রতিসন্ধির কারণে ওই এই তো এর জন্য আমি বলতেছি আর কি, অর্থাৎ ওগুলো তো প্রতিসন্ধি দেয়। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত দুইটা আছে না, কুশলে এবং অকুশলে, ওগুলো যেহেতু প্রতিসন্ধি দেয়, প্রতিসন্ধির পরের থেকে ওগুলো পরিবর্তিত হয় না। ঠিক আছে, কিন্তু সেগুলো তো ওই অকুশলের কারণে, মানে কুশল অকুশল দুইটার কারণে তো এই প্রতিসন্ধি চিত্তগুলো উৎপন্ন হচ্ছে। আমাদের প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হচ্ছে তো কুশল অকুশলের কারণে, কর্মের কারণে। কুশল কর্মের কারণে। তো সেই ক্ষেত্রে এখানে কুশল অকুশলের 25 প্রকারের কারণে ওই প্রতিসন্ধি চিত্ত যে 25 প্রকার লেখাতে মানে এটা হয়েছে, এটা বলতে বাধ্য হচ্ছে আর কি এখন, বুঝছেন না? ওখানে ওই দুইটা সহ আসার দরকার ছিল, ওগুলো দিয়েও রূপ সমুত্থান হয় না? ওইগুলো তো কর্মের মধ্যে পড়তেছে না। পরক না পরক কোনো ব্যাপার না, কর্মের মধ্যে তো পড়ছে তো, কিন্তু ওগুলো দিয়ে আবার রূপও উৎপন্ন হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে ওগুলো সহ মানে আসা দরকার ছিল। কেন আসা নাই এটা চ্যাটজিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন এক, আর প্রশ্ন আকারেও রেখে দিতে পারেন, পরে আলোচনা করার সুযোগ থাকবে।
আচ্ছা, যা লেখা আছে তা থেকে একবার আলোচনা করে ফেলি। হ্যাঁ, আপনারাও করছেন ঠিকঠাক মতো। যাই হোক, কর্ম সমুত্থান রূপ প্রতিসন্ধি ক্ষণ হইতে ক্ষণে ক্ষণে কামলোকের অরূপলোকের 25 প্রকার কুশলাকুশল কর্মজ রূপ উৎপন্ন করে। কর্মজ রূপ উৎপন্ন করে। এটা প্রতি ক্ষণে ক্ষণে আমাদের যেভাবে আমরা আগেও আলোচনা করছিলাম, আমরা বলছিলাম যে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের ভবাঙ্গ পরিবর্তিত হয়ে যাচ্ছে, সিস্টেম পাল্টে যাচ্ছে। কেন? ওই কর্মগুলো উৎপন্ন হয়েছে, ওটা সংযুক্ত হয়েছে মাত্র, আগের ব্যাপারগুলো সব এই চিত্তটা আসার কারণে পাল্টে গেছে, নতুন আকার ধারণ করেছে। শুধু এই ভবাঙ্গ জগতে এই পরিবর্তন দেখা যায় শুধু এমন না, এই কর্মের কারণে আমরা যেই দৃশ্যমান রূপ দেখতে পাই ওটার মধ্যেও পরিবর্তন ঘটে। প্রতিসন্ধিক্ষণের পর থেকে প্রতি মুহূর্তেই আমাদের আস্তে আস্তে ক্রমে বাড়তে বাড়তে হাত, কান, নাক, চোখ, গলা সবকিছু আস্তে করে হয়েছে। তো এগুলো হওয়ার পিছনে ওই আমার কর্মটাই দায়ী না, কর্মের কারণেই এগুলো হয়েছে, যে এজন্য এগুলো কর্মসমুত্থান রূপ। এদের আপাতত বুঝছেন দিবেন বাবু না? আর যেটা ঝামেলা আছে এটা আপাতত থাক। ঝামেলাটা হচ্ছে যে আরো দুইটা চিত্ত, কর্মসমুত্থান, কর্মসমুত্থান রূপ 25 প্রকারের মধ্যে আরো দুইটা আমাদের হিসাব মতে মানে থাকার কথা। প্রশ্নটা হচ্ছে যে এটা 25টার সঙ্গে আরো দুইটা চিত্ত থাকার কথা, ওই চিত্তগুলো আসলো না কেন? 27 প্রকার হওয়ার কথা। আচ্ছা দেখ, এখানে আরো নিচে পড়লেও কিছু সমাধান আসতে পারে। নিচে দেখি। চিত্ত সমুত্থান রূপ এবারে বাবু আলোচনা করেন চিত্ত সমুত্থানটা। অরূপ বিপাক ও দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত 75 প্রকার চিত্ত প্রথম ভবাঙ্গের প্রথম ক্ষণ হইতে উৎপত্তির ক্ষণে ক্ষণে চিত্তজ রূপ উৎপাদন করে। অরূপ বিপাক ও দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত 75 প্রকার চিত্ত, অর্থাৎ অরূপ বিপাক চিত্ত যেগুলো আছে আর দ্বিপঞ্চ বিজ্ঞান সহ মানে 75 প্রকার চিত্ত। অরূপ বিপাক 60টা, দ্বিপঞ্চ বিজ্ঞান 10টা। এই দ্বিপঞ্চ বিজ্ঞান বাদ দিয়ে আর 4 অরূপ বিপাক বাদ দিয়ে 14টা চিত্ত বাদ দিয়ে 89 থেকে 14টা বাদ দিলে কত? 75 হয়েছে তখন তো। 75। এই 75 প্রকার চিত্ত প্রথম ভবাঙ্গের প্রথম ক্ষণ হইতে চিত্ত উৎপত্তির ক্ষণে ক্ষণে চিত্তজ রূপ উৎপাদন করে। বুঝছেন? এখন আবার ওটাও আর বাকি নাই, আমাদের কর্মজ। তো কর্মজের মধ্যে তারপরেও ওই দুইটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ মতে ওই দুইটা যেহেতু পুরোপুরি প্রতিসন্ধি চিত্তের আকার ধারণ করতে পারে, ওটা ওখানে থাকার কথা। যাই হোক, আরো আছে কিনা দেখি পরে। তাহলে চিত্তজ রূপটা বুঝছেন, এটা প্রত্যেকটা চিত্ত উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই রূপীয় দেহ এটা পরিবর্তিত হয়,
এটা কি বুঝতে পারেন আপনারা? বুঝতে পারেন না? মানুষ মনের দুশ্চিন্তা টেনশন মনের যখন অসুখ হয়, মানে মনের অসুখ বলতে মনের যখন লোভ বেড়ে যায়, মনের যখন হিংসা বেড়ে যায়, তখন আমাদের এই শরীরের মধ্যে পরিবর্তন ঘটে কিনা? বেশি অতিরিক্ত হইলে আমাদের চোখে পড়ে, কম হইলে এগুলো চোখে পড়ে না। কিন্তু ওই বেশিটাও হয়েছে যে ক্রমান্বয়ে আস্তে করে হয়। বেশি ডেঞ্জারাস। শরীর সুস্থ রাখতে চাইলে, ভালো রাখতে চাইলে মনকে সুস্থ রাখা জরুরি, মনের চিকিৎসা করাটা জরুরি। মনের ব্যায়াম কি? মনের ব্যায়াম দুইটা ভয়ঙ্কর ব্যায়াম আছে। লোভ করে মনে হিংসা করে। এই লোভ এবং হিংসা দুইটা বাদ দিতে পারলে, মনের ব্যায়াম না থাকলে বা মনের ব্যায়ামকে কন্ট্রোল করতে পারলে, তাহলে শরীর অনেকটা সুস্থ থাকে। এবং আমাদের বিবিধ দার্শনিকগণের মতে 50% রোগ এই শুধু মনের ব্যায়াম ভালো করে ফেললে, দুইটা মনের বড় ধরনের ভয়ঙ্কর ব্যায়াম ভালো করে ফেললে মন সুস্থ, শরীর সুস্থ থাকে। লোভ এবং হিংসা, তো এগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থাগুলোও চিনতে জানতে বুঝতে হবে। আমরা তো বেশি ভয়ঙ্কর হইলে তখন আমরা ওরে আমার লোভ উৎপন্ন হয়েছে তখন বুঝি যে, কিন্তু আবার মোহ বুঝতে দেয় না, না লোভ না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা লোভ করতেছি না। আবার মোহ এরকম করেও বলে, হ্যাঁ, ও আবার মানে লেভেল দেওয়ার জন্য মোহিত করে রাখে আমাদেরকে, না না এটা লোভ না, তো এটা তো আমার দরকারি জিনিস, এটা তো আমার করতে হবে। এটা কে দিচ্ছে যে কথাটা? মোহ বুঝাই দিচ্ছে যে মোহিত করে রাখে, ওই লোভের মধ্যে মোহিত করে রাখা এই মোহের কাজ ওই বস্তুতে। খুব মজা এগুলো যখন বুঝবেন, ও বাবা, আমি এরকম করে চিন্তা করলে আবার ও আমাকে এরকম করে দিচ্ছে, এটা মোহ এরকম করে বানাই দেবে। এই সেই জায়গায় এগুলো প্রজ্ঞা। এগুলো যে পড়ালেখা শিখতেছেন, পড়ালেখা এগুলো হচ্ছে প্রজ্ঞা এসে বলবে যে কি তালিমালি শুরু করছে, তাই নাই এটা তোরা যেমন কেন করতে পারবি নাকি? প্রজ্ঞা এসে বলবে যে তোরা সবাই ভয় পেয়ে যাবে, বুঝছেন না? এই জন্য এই প্রজ্ঞা চর্চা, প্রজ্ঞা সাধনা দরকার। না হলে ওদের সিনেমিনি করা শুরু করবে। যেমন ছোট বাচ্চারা, অবুঝ বাচ্চারা মা বাবা না থাকলে বা গার্জিয়ান না থাকলে ঘরের জিনিসপত্র ভাঙিয়া টাঙিয়া চুরমার করিয়া ঘরকে তছনছ করিয়ে ফেলে না? যখন গার্জিয়ান আসে তখন তারা তাদের মতো করে করতে পারে না, অটোমেটিকভাবে সামাল দিয়ে থাকে না। ঠিক এভাবে প্রজ্ঞা নামক গার্জিয়ান যদি না থাকে, আমাদের মধ্যে এই লোভ হিংসা অজ্ঞান তিনটা এখানে পুরো চুরমুচার করিয়া, সদর বদর করিয়া, নাশকে নাবাদ করিয়া, বিশ্রী বেকায়দা বানিয়া রাখিয়া দেয়। তাইলে এগুলোকে ঠিক রাখতে হলে ওই প্রজ্ঞা নামক গাইডিয়ান তৈরি করতে হবে। এটা কেউ আমাদেরকে দিয়ে যাবে না, এটা নিজেকেই তৈরি করতে হয়। বুদ্ধ শুধু বলছেন আমি শুধু জাস্ট তোমাকে এই প্রজ্ঞা কিভাবে পাইতে পারো এটা আমি দেখা দিতে পারি, রোড রাস্তা, কিন্তু প্রজ্ঞা তোমাদেরকেই অর্জন করতে হবে। এগুলো আপনারা অর্জন করেছেন না? যা পর্যন্ত পড়েছেন শিখেছেন আপনারাই পড়তে পড়তে অর্জন করতেছেন, শিখতেছেন না? বুদ্ধ তো আপনাদেরকে বলে দিচ্ছে না, বুদ্ধ পথ দেখা দিচ্ছে, এভাবে এভাবে পড়ো, জানো, চর্চা করে একটু একটু প্রজ্ঞা উৎপন্ন হবে। হয়েছে? আচ্ছা, এই 75 প্রকার চিত্ত প্রথম ভবাঙ্গ হইতে, ওই প্রথম ভবাঙ্গ যখন প্রতিসন্ধি পরে যে ভবাঙ্গপাত, ওই ভবাঙ্গ থেকে প্রথম ক্ষণ হইতে উৎপত্তির ক্ষণে 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 চিত্তরূপ উৎপন্ন করিতেছে। আমাদের এই যে প্রতি ক্ষণে ক্ষণে এই যে বর্ধিত হয়েছে, সেই ছোট্ট কণা থেকে শুরু করে আস্তে আস্তে হাত পা নাক কান এগুলো সবগুলো কিছু কিছু বিষয় অবস্থা অনুসারে, জন্মান্তর অনুসারে, বিভিন্ন জাতীয়তা অনুসারে বা তির্যক যোনি, ওই যোনি অনুসারেও নানা প্রকারে হয়। তবে এই 75 প্রকার চিত্ত দ্বারা প্রতি ক্ষণে ক্ষণে এগুলো হতে থাকে আস্তে আস্তে করে।
কিছু কিছু বিষয় হুট করে হয়ে যায়, যেমন উপপাতিক জন্মের বেলায় হয়ে যাবার পরে আবার প্রতি ক্ষণে ক্ষণে এগুলো ওই চিত্তগুলোর কারণে পরিবর্তিত হইতে থাকে। আমাদের এই রূপটা উৎপন্ন হয়, পরিবর্তিতও হয়, উৎপাদন করে। এখানে অপর্ণা জবন ইজ্জাপতকেও দৃঢ় করে। আবার এই চিত্তজ এই চিত্ত সমুত্থান শুধু যে চিত্তজ রূপ উৎপন্ন করে শুধু এমন কথা না, আরেকটা কথা এখানে লেখা হয়েছে, সেটা হচ্ছে যে অপর্ণা জবন ইজ্জাপতকেও, এখানে অপর্ণা জবন ইজ্জাপতকেও দৃঢ় করে। অপর্ণা জবন কোনটা? রূপবচর আর অরূপবচর এগুলো না, লোকোক্ত চিত্ত সহ। হ্যাঁ, রূপবচর এবং অরূপবচরের, তবে এখানে শুধু রূপবচরের কথাটাই আসবে যেহেতু রূপের বিষয়, অরূপবচরের বিষয়টা এখানে আসবে না। তারপরে ইজ্জাপতকে দৃঢ় করে মানে কি? ইজ্জাপত চারটা: হাঁটা, বসা, দাঁড়ানো আর একটা শয়ন, এই চার ইজ্জাপত। যে ইজ্জাপতকে পদের মধ্যেই থাকেন, অপর্ণা যখন উৎপন্ন হয় আমরা ওই ইজ্জাপতকে পদের মধ্যে অনেকক্ষণ দৃঢ়তার সহিত থাকতে পারি, নিশ্চল অবস্থায় সমাধিস্থ হয়ে আমরা থাকতে পারি না। এই জন্য বলা হচ্ছে ওই অপর্ণা জবন ইজ্জাপতকেও দৃঢ় করে। এই কথাটা কেন আসলো এখানে? আচ্ছা দেখি, ব্যবস্থাপন চিত্ত এবং কামবচর জবন ইজ্জাপত বিজ্ঞপ্তিও উৎপাদন করে। এই জন্য আসছে যে ব্যবস্থাপন চিত্ত তো চিনেন সবাই না? ওই ব্যবস্থাপন চিত্ত এবং কামবচর জবনও চিনেন না? কোনগুলো কামবচর জবন? বারো প্রকার কুশল আর 8 প্রকার মহাকুশল। হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে যে কামবচর জবন। ওই কামবচর জবন এবং ব্যবস্থাপন চিত্ত ইজ্জাপত বিজ্ঞপ্তিও উৎপাদন করে। ইজ্জাপত বিজ্ঞপ্তি বুঝেন? দাঁড়িয়ে থাকার পরিস্থিতি, বসে থাকার পরিস্থিতি, শুয়ে থাকার পরিস্থিতি। হ্যাঁ, এটাকে তো বলতে ঈর্ষা লিখছে, ঈর্ষা নাকি? ইজ্জা বিজ্ঞপ্তিও উৎপাদন করে। ঈর্ষা লিখছে জবানতে, ঈর্ষা লিখলে মিলতেছে না, কামবচর জবন সবগুলো বলছে তো ঈর্ষা বললে মিলবে না, কারণ আমি ইজ্জা বলতেছি ওই আগের কথা থেকে, মানে আগের কথা থেকে বলতেছি। মনে করেন আপনার দেশ চিত্ত যেগুলো আছে নির্দিষ্ট ভাবে, ওই দেশ চিত্তগুলোর কারণে না ঈর্ষা উৎপন্ন হতে পারে, বুঝছেন? এখন ইজ্জা লেখছে বলতে ও এখানে মদিনাস বানাই দিয়ে গন্ডগোল করে ফেলছে যে এখানে ওই ইয়া হওয়ার কথা ছিল অন্তস্থ জ, ইজ্জা বিজ্ঞপ্তিও উৎপাদন করে। আর যদি ঈর্ষা বিজ্ঞপ্তি হয় তাহলে কামবচর জবন সবগুলো আসবে না। কামবচর জবনের মধ্যে কুশল জবন যেগুলো আছে এগুলোকে আপনার ঈর্ষা উৎপন্ন করতে পারবে? লোভ জবন যেগুলো আছে এগুলোকে ঈর্ষা উৎপন্ন করতে পারবে?
পারবে? পারবে না। তাহলে ঈশ্বরটা কি? ঈর্ষা ঈশ্বর হিংসা আর বলতে কি? ঈশ্বরটা হিংসা। যা বিজ্ঞপ্তি উৎপাদন করে 13 প্রকার সমনুষ্য যবন হসঞ্চিত্ত ও উৎপন্ন করে। এগুলোও কিন্তু রূপের পরিবর্তন বা রূপ সমুত্থান। আমরা হাসি যে আমাদের রূপের পরিবর্তন হয় না, ওই 13 প্রকার সমনুষ্য স্বগত যেগুলো চিত্ত আছে, যেগুলো আমরা পুণ্য কাজ আদি করার সময় যেগুলো মনের প্রফুল্লতা আনন্দতা হাসি উৎপন্ন হয়, সমনুষ্য মনের আনন্দ উৎপন্ন হয়, ওই হসঞ্চিত্ত উৎপাদন করে। 13 প্রকার সমনুষ্য স্বগত যবন চিত্তগুলো বলতে পারবেন? 13 প্রকার কোনগুলো? বাইর করতে পারবেন? কুশলে কয়টা আছে সমনুষ্য স্বগত? 8টা বান্তে কুশলে, মহাকুশলে 8টা। সমনুষ্য স্বগত 8টা আছে যে? আচ্ছা না, 4টা। তারপরে আর মহাকুশলে আছে 4টা। অকুশলে কয়টা আছে? অকুশলে আছে 4টা। 4টা? 4টা 8, হ্যাঁ বান্তে 4টা কি কি বলেন তো? অকুশলে। অকুশলে অকুশলে সমনুষ্য স্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর এই সমনুষ্য স্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। এখানে 4টা, 1 থেকে 4টা। তো তারপর সবগুলো করেন না? আচ্ছা, তারপর সমনুষ্য স্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনুষ্য স্বগত দৃষ্টিগত বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্ত। এখানে 4টা। আর মহাকুশলে তারপর 4টা। মহাকুশলে 4টা, জ্ঞান 8টা। সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত 8টা। তারপর হচ্ছে যে ওখানে 2টা উপেক্ষা সমনুষ্যগত সন্তিরণ চিত্ত। সন্তিরণ চিত্ত, সন্তিরণ চিত্ত 1টা। তারপর এই অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে 1টা অসিত উৎপাদন। হ্যাঁ, কয়টা হইছে? 10টা, 8টা, 9টা, 10টা। তারপরে এই 10টা হইলে তারপরে আরো একটা কোথায় আছে? আরো 3টা। আরো 3টা। 3টা হচ্ছে যে রূপবচরের কুশল আছে না? সমনুষ্য স্বগত না, বিতর্ক বিচার প্রীতি সুখ, ওই যে সুখ যেখানে যেখানে আছে, সুখ যেখানে পর্যন্ত আছে আর কি, বিতর্ক বিচার প্রীতি সুখ। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে বিচার প্রীতি সুখ একাগ্রতা। 4 নাম্বার হচ্ছে যে প্রীতি সুখ। এই 1 2 3 এই 3 চিত্ত। তো 4-এর মধ্যেও তো আছে সুখ একাগ্রতা, চতুর্থ ধ্যান কুশল চিত্ত। 3 নম্বরে প্রীতি সুখ একাগ্রতা। তারপরে 4 নম্বরে হচ্ছে যে সুখ একাগ্রতা। তাহলে এখানে 4টা হওয়ার কথা। 4টা যদি হয় তাহলে ওখান থেকে কোনটা বাদ হবে? সমনুষ্য স্বগত ক্রিয়া চিত্ত। হসিত উৎপাদ ক্রিয়া চিত্ত একটা আছে না? ক্রিয়া চিত্ত এটা আসবে তো বলতে, এটা সমনুষ্য স্বগত অসিত উৎপাদক চিত্ত, এটা তো আসবে। সমনুষ্য আচ্ছা না, যবন লেখা আছে তো, ওগুলো আসবে না। এখানে শুধু যবন আসবে, যে যবন লেখা আছে যে ওগুলো আসবে না। উপেক্ষা স্বগত সমনুষ্য স্বগত সন্তিরণ চিত্ত আসবে না, এটা তো যবন না। তারপরে
যবনের পর থেকে ওই অকুশলের 4টা, কুশলের 8টা, কুশলেরও 4টা, তারপরে 8টা। ওখানে হচ্ছে যে 60টা। তাও তো হচ্ছে যে কয়টা? তাহলে না 12টা হয়েছে তো, তারপর ওইটা ওই ক্রিয়া চিত্তের মধ্যে এটা হবে না, এটা শুদ্ধ 13টা হচ্ছে। ক্রিয়াচিত্ত কি যবন? আমাদের 13টা হয়েছে তো, কুশলের 4 ও কুশলের 4 আর রূপের 5। রূপের 4টা রূপের বলতে 4টা হবে যে, 5টা হবে না। ও পঞ্চম ধ্যান চিত্ত এটা আসবে না? পঞ্চম ধ্যান চিত্তের মধ্যে সমনুষ্য নাই তো, উপেক্ষা আছে যে, উপেক্ষা আছে না। সমনুষ্য নাই। তাহলে 12টা হচ্ছে, আর একটা কোনটা এটা পরে বার করবে। হ্যাঁ, তারপরে দেখেন, বুঝছেন তো এগুলো না এদূর পর্যন্ত? এমনি আপাতত এগুলো চিত্ত দ্বারা সমর্থিত রূপ। আমাদের এই যে রূপ আমরা দেখি, আমাদের দৈহিক যে রূপ আছে, এই রূপগুলো আমাদের এই চিত্তের মাধ্যমে যে পরিবর্তিত হয়, এটাকে আমরা বুঝতে পারি এখন? আমাদের চিত্ত উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু চিত্ত উৎপন্ন হয়, মনটা একদম খুশি ভরপুর হয়ে চেহারাটা পটপটে হয়ে যায়। আবার এমন এমন কিছু চিত্ত উৎপন্ন হয় কথা শোনার মাধ্যমে বা যে কোনো কিছু মনে করার মাধ্যমে মুখটা করে ইয়ে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তো এটা আমাদের ওই যে পরিবর্তনটা মুখের মধ্যে পর্যন্ত আমাদের বেশি ওঠে, এটা পরিবর্তন। সেটা ছাড়াও আমাদের পুরো অঙ্গ সাংগঠনিক ভাবেও পুরো এখানে একটা পরিবর্তনের গতিধারা কিন্তু ঘটে যায়। উপাসক বলে, মানে যখন চিত্ত দ্বারা উৎপন্ন রূপ হয়, রূপ উৎপন্ন হয়, তখন আর কোনো প্রয়োজন নেই কর্ম, ঋতু, আহার, এগুলো আছে তো, এগুলো কি একসাথে লাগবে? সবগুলো একসাথে লাগবে বলে কিছু কিছু জায়গা আছে, কোন কোন জায়গাতে শুধু চিত্ত দ্বারা উৎপন্ন হয়ে চলছে। তারপরে ঋতু দ্বারা, যেমন অরূপের মধ্যে ওখানে ঋতু দ্বারার ব্যাপার নাই। এরকম বিভিন্ন কিছু আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে জানবো। হ্যাঁ, এখন আমরা জানছি কি, উপরের আমাদের টপিক ছিল যে কি রূপ সমুত্থান, রূপ কিভাবে উৎপন্ন হয়, বুঝছেন? রূপ উৎপন্ন হওয়ার জন্য কর্ম লাগবে, কর্মের দ্বারাও রূপ উৎপন্ন হতে পারে। তারপরে চিত্তের দ্বারাও রূপ উৎপন্ন হতে পারে, ঋতুর দ্বারাও রূপ উৎপন্ন হতে পারে, আহারের দ্বারাও রূপ উৎপন্ন হতে পারে। এই 4টা বিষয়ের দ্বারা রূপ উৎপন্ন হতে পারে, এটা আমরা আগে জানতেছি যে। হ্যাঁ, তাহলে চিত্ত দ্বারা কিভাবে উৎপন্ন হয় এগুলো আপনারা একটু নিজেরাই চিন্তা করলে আবার পেয়ে যাবেন। আমরা একটু একটু করে উদাহরণ তো দিলাম না। এইভাবে প্রত্যেকটা চিত্তের সঙ্গে সঙ্গেই আমাদের রূপের পরিবর্ধন, উৎপত্তি এবং নিষ্পত্তি, যে কোনো একটা না একটা কিছু কার্যকারণ ঘটিত হয়ে যায় এই রূপের মধ্যে। তারপর যে ঋতু সমুত্থান, ঋতু সমুত্থান বলতে শীতোষ্ণ নামধেয় তেজধাতু যখন স্থিতিক্ষণ প্রাপ্ত হয়, তখন অবস্থা অনুসারে দেহস্থ বা বাহ্যিক ঋতু সমুত্থান রূপ উৎপন্ন হয়। এটা একটু খুব করে বুঝতে হবে। এখানে শুধুমাত্র তেজধাতুকেই নির্দেশ করা হচ্ছে রূপ ঋতু সমুত্থান বলতে। দীপেন বাবু খেয়াল করছেন এটা? আবার পড়েন একবার, বুঝে যাবেন। একটা প্রথমে
শীতোষ্ণ মানে শীত ঠান্ডার এই ধরনের একটা কিছু না? শীতোষ্ণ মানে হচ্ছে যে তেজ ধাতু আর কি, ঠান্ডা বা গরম। ঠান্ডা গরম। আমরা শীতাতাপ বলি না, শীতাতাপ নিয়ন্ত্রিত বললে অবশ্য অনেকেই চিনবে না। এসি বলি না আমরা, এয়ার কন্ডিশন, এসি। এসির বাংলা অর্থ হচ্ছে যে শীতাতাপ নিয়ন্ত্রিত বা শীতোষ্ণ নিয়ন্ত্রিত, এসি দিয়ে বোঝানো হয়। তো এখানে ঋতু সমুত্থান বলতে গিয়ে বলা হচ্ছে যে শীতোষ্ণ নামধেয়, আবার পরে আলাদা করে লিখে দিচ্ছে তেজ ধাতু, বুঝছেন? তাইলে একটা ধাতু তেজ ধাতু যখন স্থিতিক্ষণ প্রাপ্ত হয়, এইগুলো খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। স্থিতিক্ষণ বলতে আমরা আগে কি বুঝেছিলাম? স্থিতিক্ষণ প্রাপ্ত হয় তখন অবস্থা অনুসারে এই দেহস্থ বা বাহিরস্থ ঋতু সমুত্থান রূপ উৎপাদন করে। আমি একটা বিষয় আপনাদেরকে যদ্দূর বুঝছি এদ্দূর ইয়ে করতে চেষ্টা করি। যেমন তেজ ধাতু, যদিও বা এখানে তেজ ধাতুর নামকরণ করা হয়েছে, তেজ ধাতুকেই পুরো নির্দেশ করা হচ্ছে, প্রক্ষান্তরে কিন্তু এই তেজ ধাতুর অঙ্গীভূত হয়ে তেজ ধাতু নামকরিত হতে গেলেই আরো 3 ধাতুরও সন্নিবেশন অটোমেটিক আছে না নাই? উপাসক দীপেন বাবু, অন্য 3 ধাতু ছাড়া তেজ ধাতুর কোনো অস্তিত্ব আছে কি? তাহলে প্রক্ষান্তরে বুঝতে হবে যে এই তেজ ধাতু মানেই হচ্ছে যে এই 4 ধাতুর সমষ্টিগত একটা অবস্থা। যেহেতু এটাকে কোনোদিন বিভাজন করা যায় না, আমরা আগে পড়ে আসছি, অবিনিভাজ্য রূপ আমরা আগে পড়ে আসছি না? তাইলে এই তেজ ধাতু আলাদা করে বললেও ওই 4 অবস্থা কিন্তু থাকে, যেহেতু বিভাজিত হয় না। ওই তেজ ধাতুর যখন একটা পর্যায় যখন উৎপন্ন হয়, ওটার মতো করে ওটা যে কোনো অবস্থার যে কোনোটা, বড় জায়গার বড় আগুন, ছোট জায়গা ছোট আগুন, বড় জায়গার বড় তাপ, ছোট জায়গা ছোট তাপ, তাপ যেমনই হবে হোক, ওই তাপেরও কিন্তু কোনো স্থিতিক্ষণতা বা স্থিতিশীল একই রকম থাকে 2 মুহূর্ত কালও ওরকম কোনো অবস্থা নাই। তারপরও একটা আপে ডাউনের মধ্যে একটা মোটামুটি একটা তাপের একটা ব্যাপার থাকে। আমরা বলি না এত ঘন্টা পর্যন্ত এটার মধ্যে তাপ ছিল, এত ঘন্টা পর্যন্ত এটা ঠান্ডা ছিল, আমরা বলতেছি না এখন? ওরকম আর কি একটা ওইরকম প্রতি ক্ষণে ক্ষণে এই তাপের উন্নতা নিম্নতার কারণে এই রূপের পরিবর্তন হয়। বেশি তাপ দিলে তখন এগুলো বাতাস হয়ে যায়। মানে আপনারা যে গরম পানি দেন, অতিরিক্ত তাপ দিতে থাকলে পানি ডেকচি খালি হয়ে যায় না, এক সময় পরিবর্তন হয়ে গেছে রূপটা। আবার যখন এখানে পুরো বরফ হয়ে যায়, নির্দিষ্ট এলাকা জুড়ে ঠান্ডা হয়ে যায়, পুরো বাতাসগুলোও সব আস্তে করে জোরে জোরে কুয়াশার মতো হয়ে ইয়া করে দলা দলা হয়ে যায়, মাটির উপরে জমে যায়, পানির আকারে না, বরফের আকারে। তাহলে এটা হচ্ছে প্রকৃতি বা ঋতু। এই ঋতু দ্বারাই পুরো যাবতীয় সমস্ত আমার শরীরস্থ এবং বাহ্যিক সমস্ত কিছুও পরিবর্তিত হয় এই তেজ ধাতু নামধেয় এই শীতোষ্ণ নামধেয় তেজ ধাতু যখন স্থিতিক্ষণ প্রাপ্ত হয়। আমি আর এর থেকে ভালো করে তো বোঝানোর ইয়ে পাচ্ছি না, এদের মধ্যে বুঝছেন কিনা দেখেন। তখন অবস্থা অনুসারে দেহস্থ এবং বাহিরস্থ ঋতু সমুত্থান রূপ উৎপন্ন হয়। যেই অবস্থা সেই অবস্থা অনুসারে আর কি, কিন্তু পরিবর্তন হয় হয়। ছোট পরিবর্তিত হইলে আমাদের চোখে ধরা পড়ে না, বড় পরিবর্তন হলে আমরা তখন চোখে দেখি, কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং এই 4 ধাতু কোনো সময় কোনো কালের জন্য চিত্তকে যেমন আমরা একই রকম 2 মুহূর্ত দেখি না,
2 ক্ষণ দেখবো না, ঠিক এমন কোনো রূপ নাই 2 ক্ষণ পর্যন্ত একই ডিজাইন একই রকম থাকবে, এরকম কোনো রূপও নাই। এদূর বুঝতে পারছেন? এমনি এটা বোঝা যায়, এটা যে স্থির থাকে না, একই রকম থাকে না, এটা বুঝবেন আস্তে আস্তে, আর এটা বুঝলে অনেক মজা লাগবে এবং প্রতিক্ষণিক যে অনিত্য এই জিনিসটা পুরো উপলব্ধি হবে, বা রূপ জগতে এবং নাম জগতে দুটাই উপলব্ধি করার ব্যাপার আছে। যাই হোক, ওটা সম্পর্কে আমরা কিছু জানি, এগুলো পরে আমরা আলোচনা করব। আজকে এত পর্যন্ত থাকুক, সাইড থেকে কালকে আলোচনা করবো আর কি, স্যার পর্যন্ত। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মত্ব সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেন